আমরা একটা কঠিন এবং ভয়ঙ্কর নির্যাতনের সময় পার করেছি। বিশেষত 15 বছরই নির্যাতনের সময় ছিল। বিশেষত 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, নির্বিচার হত্যাকাণ্ড দেখেছি, সেটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো দৃষ্টান্ত নাই। মুক্তিযুদ্ধের সময়টা পার করলে আগে পরে আর কোনো গণ আন্দোলনে আর কোনো সরকার এই মাত্রা নৃশংসতা চালায়নি। একই সময়ে আমরা অসাধারণ প্রতিরোধ দেখেছি। একই সময়ে শিশু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, নারী পুরুষ এবং নারী পুরুষ ছাড়া অন্যান্য লিঙ্গীয় যারা মানুষ, সকল পর্যায়ের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং যে অপ্রতিরোধ্য আন্দোলন তৈরি করেছিলেন, তার ফলেই একটা অসম্ভব একটা বিষয় যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই সরকার কোনোদিনই হয়তো সরে যাবে না, চিরস্থায়ী বন্দোবস্ত, একটা অচলায়তনের মতো, একটা ভয়ঙ্কর পাথরের মতো চেপে বসছিল। সেই সরকারের পতন হয়েছে শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। গণ অভ্যুত্থান আমরা এর আগেও দেখেছি, কিন্তু এই গণ অভ্যুত্থানের মধ্যে একটা অসাধারণ প্রতিরোধের চিত্র আমরা পাই, সৃজনশীলতার চিত্র পাই। এরপরে যে সরকার ক্ষমতা এসছে এবং এরপরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা বারবার হোঁচট খাচ্ছি, বারবার উদ্বেগ তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা দেখছি সংঘাত, সহিংসতা, অস্থিরতা, এবং আমরা দেখছি সাম্প্রদায়িক সংঘাত তৈরির অপচেষ্টা। আমরা দেখছি সীমান্তের এই পারে ওই পারে বাংলাদেশকে ঘিরে নানা রকম চক্রান্ত। আমরা উদ্বিগ্ন যে এই পুরো জুলাই গণঅভ্যুত্থান মার খেয়ে যাবে, এইরকম একটা চক্রান্ত শুরু হয়েছে এখন। সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, ভারত রাষ্ট্রের বিভিন্ন চক্রান্তের আমরা মধ্যে আছি। এই সময়ে এই যে আহতরা, এখনো আমরা যত নিহত হয়েছে তার তালিকা এখন পর্যন্ত, পূর্ণাঙ্গ তালিকা আমরা পাইনি। যারা আহত হয়েছে তারা এখন পর্যন্ত রাষ্ট্রের পুরো দায়িত্বের মধ্যে আসেনি। মুক্তিযুদ্ধের পরে আমরা যদি খেয়াল করি, এই গত 53 বছরে তালিকার কথাটা গুরুত্বপূর্ণ, আমার আগের বক্তারাও বলেছেন। তালিকার কথাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে 53 বছরের মুক্তিযোদ্ধাদের তালিকা যথাযথভাবে সম্পন্ন হয়নি। 16ই ডিসেম্বরে বাংলাদেশ যখন স্বাধীন হয়, সেই সময় জন্ম হয়েছিল 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর বাহিনী বলে একটা বাহিনী, মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক নাই, কিন্তু তারা মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছিল এবং এই ধারা চলতে থাকে। এবং এই গত সরকারের সময় আমরা দেখেছি এমন সব মুক্তিযোদ্ধার নাম যাদের জন্মই হয় নাই 1971 সালে। তো তার ফলে আসল মুক্তিযোদ্ধারা হারিয়ে গেছে তালিকা থেকে, তাদের জীবন দুর্বিষহ হয়েছে, কিন্তু তারা রাষ্ট্র থেকে কোনো সহায়তা পায়নি। এইরকম একটা অবস্থা পুনরাবৃত্তি হবে না, এটা নিশ্চয়তাই আমরা এই পর্বে চাই, যে কারণে আমরা বারবার তালিকার কথা বলছি। কিন্তু 3 মাস পার হয়েছে, এখন পর্যন্ত ওই জায়গাগুলো যেটা অগ্রাধিকার থাকা উচিত ছিল সরকারের, সে অগ্রাধিকারটা যথাযথভাবে পালিত হয়েছে এটা আমরা বলতে পারি না। তালিকা হয়নি এবং আপনারা খেয়াল করলে দেখবেন যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, এবং যারা শিক্ষার্থী হিসেবে নিহত হয়েছেন তাদেরও অভিভাবকদের দিকে যদি তাকান, তারাও শ্রমজীবী মানুষ, কম আয়ের মানুষ, অসচ্ছল মানুষ। যে কারণে নিহত হওয়ার পরে অনেক পরিবার ভয়ঙ্কর রকম অনিশ্চয়তার মধ্যে পড়েছে, কারণ ওই যে নিহত হয়েছে তিনি কর্মজীবী ছিলেন, একমাত্র আয়ের উৎস ছিলেন। এবং আহত অনেকে হয়েছেন যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদেরও অনেকে উপরে নির্ভর করতো তাদের পরিবার। তো তার ফলে যে শিক্ষার্থী মারা গেছে, অনেকে আবু সাইদের কথা আপনারা জানেন, তিনিও একটা গরিব শ্রমজীবী পরিবারের সন্তান। এই দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কেন অনেক আহত তারা পরিবারের আয় দিয়ে তাদের চিকিৎসা সম্ভব না। আর অন্য দিক থেকে দেখলে এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আমরা দেখি কিছু কিছু উদ্যোগ আছে, তাদেরকে কাউকে কয়েক লাখ টাকা দেওয়া হচ্ছে, কাউকে কোনো সংস্থা দায়িত্ব নিচ্ছে। যেমন এই অভিভাবক ফোরাম,
তারা অনেক আহতদের দায়িত্ব তারা নিয়েছেন। কিন্তু আসলে যেটা আমার আগে মঈন খানও বললেন, আমি তার সাথে একমত, যে এটা তো রাষ্ট্রের দায়িত্ব হওয়ার কথা। আসলে রাষ্ট্র এই দায়িত্বটা, রাষ্ট্র দায়িত্ব মানে কি, তাদের পূর্ণ দায়িত্ব যদি রাষ্ট্র গ্রহণ করে কতই বা টাকা লাগবে। বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা নতুন করে ছাপানো হচ্ছে, আর সেইখানে এই এই 2000 যদি আমরা সাধারণভাবে যতটা হিসাব করা হচ্ছে, প্রায় 2000-এর মতো যারা নিহত হয়েছে এবং 19,000-এর বেশি যতটা জানা যাচ্ছে যারা আহত হয়েছে, তাদের পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাষ্ট্রের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং এই দায়িত্ব গ্রহণ আজকের সমাবেশের এটি হচ্ছে সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন। এই আবেদনটা করতে কেন হচ্ছে, এটি হচ্ছে প্রশ্ন। আমরা খুব বিস্ময়ের সঙ্গে এবং উদ্বেগের সঙ্গে এবং অবাক বিস্ময়ে দেখলাম যে পঙ্গু হাসপাতালের যারা আহত ছিলেন তাদেরকে রাস্তায় আসতে হলো তাদের চিকিৎসার দাবি নিয়ে। কয়েক মাস পরে তাদেরকে রাস্তায় আসতে হলো চিকিৎসার দাবি নিয়ে। এটা তো অগ্রাধিকারের মধ্যে থাকা উচিত ছিল। আমি মনে করি যে সরকারের অগ্রাধিকারের প্রথম তালিকা নির্ধারণ করা এবং শহীদ এবং আহত যারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা, এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার ছিল জিনিসপত্রের দাম কমানো। 3 নাম্বার ছিল সমাজে যেন সহিংসতা, অস্থিরতা, সংঘাত এগুলো না হয় সেটার ব্যাপারে কঠোর এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করা। এই 3টা অগ্রাধিকারের ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারকে আমরা খুবই দুর্বল অবস্থা দেখতে পাচ্ছি। তাদের এই দুর্বলতা আমাদের অনেক ধরনের আশঙ্কা তৈরি করছে, অনেক ধরনের সমস্যা, এমন ধরনের আশঙ্কা তৈরি করছে যাতে এই যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা নিহত হয়েছেন, যে স্বপ্নটা তৈরি হয়েছে, সেই স্বপ্নটা বড় ধরনের একটা প্রতিবন্ধকতার মুখে। আমাদের এই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ মানে শ্রেণীগত বৈষম্য, লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্য, এর বিরুদ্ধে কণ্ঠটা সোচ্চার থাকতে হবে। সরকারের নীতিমালা এবং উদ্যোগটা সক্রিয় থাকতে হবে। ওই জায়গাটাতেও যথেষ্ট ঘাটতি আছে বলে আমার মনে হয়। তো এই কারণে আজকের এই সমাবেশ থেকে আমাদের এখানে সম্মানিত উপদেষ্টা আছেন, তার মাধ্যমে এবং এই সমাবেশের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করি আপনাদের অধিকতর সরব, সক্রিয় এবং অগ্রাধিকারগুলোকে গুরুত্ব দিয়ে ভূমিকা পালন করার ক্ষেত্রে আরো মনোযোগী হওয়া উচিত। এই আহ্বান রেখে এবং যারা আহত আছেন, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি সম্পূর্ণ আমার তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করি এবং তাদের যে অবস্থা, সেই অবস্থা তো এটার কোনো সান্ত্বনা দেওয়ার কিছু নাই। এই রাষ্ট্র যদি বৈষম্যহীন বাংলাদেশের পথে যাত্রা করে, ঠিকভাবে যাত্রা করতে পারে, তাহলেই একমাত্র তাদের আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে মূল্য দেওয়া হবে। সেই যাত্রা যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে এই আত্মত্যাগ একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। আমরা চাই না বাংলাদেশ আবার এরকম বিপর্যয়ের মধ্যে পড়ুক। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কখনোই আসলে গণতন্ত্রের স্বাদ পায় নাই, কিন্তু বাংলাদেশের শক্তিটা হচ্ছে, বাংলাদেশ যতই স্বৈর শাসন আসুক, যত শক্তি দেখাক, বাংলাদেশের মানুষ লড়াই থেকে কখনো পিছপা হয়নি। বাংলাদেশের প্রতিরোধ অব্যাহত থেকেছে এবং সেই কারণেই ৭১-এর মুক্তিযুদ্ধের পর ৭১-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন বারবার ভেঙে গেছে, কিন্তু লড়াইও হয়েছে বারবার। এবং ২৪-এর গণঅভ্যুত্থান হচ্ছে সেই কারণে ৭১-এর অসমাপ্ত কাজ সমাপ্ত করার একটা বড় পর্ব এবং তার ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায় বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা আবারও বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে না, এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। এবং অন্তর্বর্তী সরকারের কাছে সেই কারণেই আমি যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আবারও তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমি সন্তান ও অভিভাবক ফোরামকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা উপস্থিত হয়েছেন, এই বৃষ্টির মধ্যেও যারা এখানে উপস্থিত আছেন, সম্মানিত উপদেষ্টা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ, তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা করি সামনের দিনে আজকের এই সংকট দূরীভূত হবে এবং আমাদের যাত্রা এবং শহীদ এবং আহতদের পরিবারদের যে অবস্থান, সেই অবস্থানের একটা গুণগত পরিবর্তন হবে। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।